আসসালামু আলাইকুম। এক পুলিশ অফিসার ভুলবশত থাইল্যান্ডের এক আইল্যান্ডে জঙ্গল থেকে মুক্ত করে ফেলে এক ভয়ানক পিশাচকে। যে পিশাচ এবার ওই পুলিশ অফিসারের শরীরকে কাজে লাগিয়ে নৃশংসভাবে খেয়ে ফেলতে থাকে তারই সাথীদেরকে, যে ব্যাপারে ওই অফিসারের কোনো ধারণাই ছিল না। তবে ব্যাপারটি ভয়ানক তো তখন হয়ে ওঠে যখন পিশাচের নজর পড়ে ওই অফিসারের স্ত্রী সন্তানের উপর। এবার কি হবে? অফিসার কি তার স্ত্রী সন্তানকে বাঁচাতে পারবে, নাকি নিজের অজান্তেই তার পেটে যাবে তার স্ত্রী সন্তান? জানতে হলে দেখতে হবে থাইল্যান্ডের সদ্য মুক্তি পাওয়া এই হরর গল্পটি, যার নাম হালাওয়ালা। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম ছিল ড্যান। ড্যান এখানে আহত অবস্থায় একটা পাহাড়ি গুহায় পড়েছিল। সে ব্যথায় ছটফট করছিল। এমন সময় আচমকা এই গুহার ভেতরে একটা কণ্ঠ বলে ওঠে, তাকে তো আগেই ভিনা সাবধান করেছিল, এরপরও সে এখানে এসেছে, আর এখন দেখো একটা বুলেট তার এই অবস্থা করেছে। কথা বলে ওই কণ্ঠ হাসতে থাকে। ড্যান বুঝতে পারছিল না এই কণ্ঠস্বরটি কোথা থেকে আসছে। এমন সময় নিজের হাতে বাঁধা একটা কালো রুমাল সে লক্ষ্য করে, যেটা খুলতেই সে হতবাক হয়ে যায়। তার হাতে ছিল এক মনস্টারের মুখ, যে কিনা তাকে মনে করতে বলছিল যে সে এখানে কিভাবে এসেছিল, যাতে করে তারা দুজন একসাথে এখান থেকে বের হতে পারে। কথা বলতেই দৃশ্য চলে যায় অতীতে। আমরা ড্যান এবং তার স্ত্রী ভিনাকে দেখতে পাই। ভিনা তখন প্রেগনেন্ট। তারা দুজনই পরম ভালোবাসার সাথে নিজেদের সন্তানের জন্মের জন্য অপেক্ষা করছিল। এরই মাঝে ড্যানের কলিগের কল আসে। কলটি রিসিভ করতেই ড্যানকে জানানো হয় যে তারা যে আসামির খোঁজ করছিল তাকে খুঁজে পাওয়া গিয়েছে। ড্যান দ্রুত প্রস্তুত হয়ে বের হয়ে যেতে যায়। তখন ভিনার কথা থেকে আমরা জানতে পারি ড্যান মোটেও কোনো আসামিকে গ্রেফতারের পক্ষে ছিল না, বরং সে তো একেবারে এনকাউন্টার করতে চাইতো, সবসময় এটাই করে এসেছে। তবে এখন যেহেতু ভিনা প্রেগনেন্ট, তাই সে ড্যানকে এগুলো করতে মানা করে। তখন ড্যান বলে যে সে এটা নিজের সন্তানের জন্য করছে। সে চায় না তাদের মেয়ে এমন কোনো পৃথিবীতে আসুক যেখানে এই নরপশুগুলো রাজ করছে। তবে ভিনার মতে ড্যান এটা করে পাপ করছিল। তবে ড্যান তাকে আশ্বস্ত করে এমন কিছুই সে করছে না। এরপর আমরা দেখতে পাই ড্যান সত্যি খুবই নৃশংসভাবে নির্যাতন করত তার আসামিদেরকে। সে ওই দিন আরেকজন আসামির খোঁজ পেয়েছিল, যে ছিল একজন নামকরা গুন্ডার ভাই। তার নাম ছিল টাব। এখন টাবের ছোট ভাইয়ের পিছু করতে করতে সে একটা গলির ভেতরে চলে আসে। সেখান থেকে ছেলেটি আর পালিয়ে বাঁচতে পারে না। সে ভালো করেই ড্যানের ব্যাপারে জানতো। ড্যান এখন পর্যন্ত 100-র উপর মানুষদেরকে এনকাউন্টার করেছে। এ কারণে সে নিশ্চিত ছিল যে ড্যান তাকেও শেষ করে দিবে। তবে সে এখানে মৃত্যুর আগে ড্যানকে শাসাতে থাকে। তার যদি কিছু হয় তাহলে টাব তাকে ছাড়বে না। ড্যান উত্তরে বলে টাব তো এখন জেলে, যার প্রতি উত্তরে টাবের ছোট ভাই বলে জেল থেকে বের হওয়া টাবের জন্য কোনো ব্যাপার না। তার ছোট ভাই মারা গিয়েছে এটা জানতে পারলে সে প্রথমে ড্যানের পুরো পরিবারকে শেষ করে দিবে। তার বোন, স্ত্রী যেই আছে তাদের সবাইকে নির্যাতন করে হত্যা করবে, আর এরপরই সে ড্যানকে খুন করবে। তারা যখন এইসব নিয়ে কথা বলছিল তখন আড়াল থেকে ছোট্ট একটা বাচ্চা তাদেরকে দেখছিল। এমন সময় একটা মৌমাছি উড়ে এসে টাবের ছোট ভাইয়ের কাঁধে বসে। সে সেখানে হাত দিতেই ড্যান মনে করে সে হয়তো বা বন্দুক বের করছে, তাই ড্যান এবার তাকে গুলি করে দেয়, অর্থাৎ আরও একটা এনকাউন্টার। তবে এইবার সে একজনকে মারেনি, বরং যে বাচ্চা মেয়েটি টিনের অপর পাশ থেকে তাদেরকে দেখছিল সে বাচ্চা মেয়েটির মাথায়ও গুলি লেগেছিল, যার ফলে সে মারা গিয়েছিল। এত বড় একটা ঘটনা ঘটার জন্য তাকে ট্রান্সফার করে দেওয়া হয় একটা পাহাড়ি এলাকায়, যে জায়গার নাম ছিল হালাওয়ালা। এই ঘটনায় ড্যানের স্ত্রী ভিনা তার উপর ভীষণভাবে রেগেছিল। সে তার সাথে ঠিকমতোভাবে কথা পর্যন্ত বলছিল না। তার মনে হচ্ছিল এমন অবস্থাতে ড্যানের এমন মহাপাপ তাদের জন্য কোনো বড় বিপদ ডেকে আনবে। ড্যান নিজেও এই ঘটনায় ভীষণ ভেঙে পড়েছিল, যে ব্যাপারটা সে কারোর সামনে এক্সপ্রেস করতে পারছিল না। এখন তারা থাইল্যান্ডের হালাওয়ালা এলাকার পাহাড়ি এই জঙ্গলের মাঝে থাকা একটা পুলিশ কোয়ার্টারে গিয়ে ওঠে। সেখানে ড্যান ভিনার সাথে মিলে সবকিছু সেট করছিল। তবে ভিনা তো তখনও তার সাথে কথা বলছিল না এবং সেখানেই দাঁড়িয়ে বারবার ছুরিগুলোতে শব্দ করছিল, যে শব্দে এক পর্যায়ে ড্যান অতিষ্ঠ হয়ে যায় এবং ভিনাকে এই সবকিছু বন্ধ করতে বলে। তখন ভিনা এক ক্রিপি রূপ ধারণ করে এবং ড্যানকে বলে যে সে যেন এই চাকরিটি ছেড়ে দেয় এবং এখান থেকে চলে যায়। এখন আর শুধুমাত্র তাদের দুজনের ব্যাপার না, খুব শীঘ্রই তাদের মেয়েও এই পৃথিবীতে আসতে চলেছে।
তাদের ব্যাংককে ফিরে যাওয়া উচিত এবং নতুন কোনো চাকরি নেওয়া উচিত। ড্যান তখন তাকে শান্ত হতে বলে এবং ড্যানকে ভাবার সময় দিতে বলে। সে এখানে বড় কোনো কেস সলভ করতেই এখান থেকে তার ভালো জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। তার এই ক্রিপি কথা শুনে ভিনা হাসতে শুরু করে এবং হাতে থাকা একটা ছুরি বের করে নিয়ে আসে। এরপর সে সেটা তার পেটের সাথে ধরে বলে তার উচিত এখনই সবকিছু শেষ করে দেওয়া। ভিনার এই ক্রিপি রূপ দেখে ড্যান অনেক ভয় পেয়ে যায়। সে তাকে থামতে বলে। ঠিক তখনই ভিনার ডাক শুনে ড্যানের হুঁশ ফেরে। এতক্ষণ যাবৎ সে যা কিছু দেখছিল হতে পারে এটা কল্পনা, নয়তোবা প্রকৃতি তাকে সাবধান করছে এবং এখান থেকে চলে যেতে বলছে। ওই সময় আমরা একটা জেলখানার দৃশ্য দেখতে পাই যেখানে কয়েদিরা লাঞ্চ করছিল। এই কয়েদিদের মধ্য থেকেই একজন ছিল টাব, হ্যাঁ, যার ছোট ভাইকে এনকাউন্টারে মেরে ফেলেছিল ড্যান। টাব এখানে পরিকল্পনা করে, আর এই পরিকল্পনা অনুযায়ী সে খাওয়ার সময় কাটা চামচ নিজের পেটে ঢুকিয়ে দেয়, ফলে সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। সেখানে তাকে লিফটে করে এক ইউনিট থেকে অন্য ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় একজন পুলিশ অফিসার লক্ষ্য করে যে টাবের হ্যান্ডকাপ খোলা, যা দেখে সে কিছু করতে পারার আগেই টাব তার উপর হামলা করে বসে। সে তাকে গলার কাছে কামড়ে একদমই মেরে ফেলে। সেই সাথে বন্দুকের সাহায্যে বাকি দুজন পুলিশ অফিসারকেও খুন করে। আমরা বুঝতে পারি টাব কোনো সাধারণ মানুষ ছিল না, কেননা চামচ ঢোকানোর পর এত আহত হওয়ার পরও সে এত শক্তিশালী ছিল। তাকে হসপিটাল থেকে পালিয়ে যেতে তার লোকেরা সাহায্য করে। সে খুব সহজেই হসপিটাল থেকে বেরিয়ে আসে আর এরপর গাড়িতে করে ব্যাংকক থেকে পালিয়ে যায়। ওই দিন রাতের বেলা হঠাৎই দরজায় নকের শব্দ শুনে ঘুম ভাঙে ড্যানের। ড্যান এবং ভিনা দুজনেই ভয় পাচ্ছিল দরজা খুলতে। এরকম নতুন জায়গায় এসে হঠাৎ করে প্রথম রাতেই কেউ একজন নক করছে। পরবর্তীতে দেখা যায় এটা ড্যানের কলিগ, যে কিনা ড্যানের সাথে আলাদাভাবে কথা বলতে চাইছিল। সে ড্যানকে জানায় ট্যাব পালিয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, ট্যাবের উদ্দেশ্য সে এনশিয়েন্ট রাস্তা ধরে চলে যাবে মালয়েশিয়াতে। এরপর আর তারা কোনোভাবেই ট্যাবকে ধরতে পারবে না বা তাকে কোনো রকম শাস্তি দিতে পারবে না। একে তো এটা ড্যানের জন্য ট্যাবকে শাস্তি দেওয়ার শেষ সুযোগ ছিল, এর উপর আবার সোনাই সোহাগা হিসাবে ট্যাব যে পথ দিয়ে পালাতে চলেছে সেটা ছিল হালাবালা, অর্থাৎ ড্যানের পুলিশ স্টেশনের এরিয়া। ফলে ড্যান অনেকটা খুশি হয়ে যায়। এত কিছু ঘটে যাওয়ার পরও, এরকম একটা জায়গায় বদলি হওয়ার পরও ড্যান এখনো পর্যন্ত থামেনি, যেটা দেখে ভিনা এবার ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে সে কোথায় যাচ্ছে। প্রথমে তো ড্যান তাকে কিছু বলতেই চাইছিল না। ভিনা যখন রেগে যায় তখন সে ভিনাকে বলে যে তাকে জঙ্গলে যেতে হবে। এই জঙ্গলের পথ ধরে একজন ক্রিমিনাল পালিয়ে যাচ্ছে, যাকে সে যেতে দিতে পারবে না। ভিনা তাকে নিষেধ করে। তখন সে বলে যে এই কেসটি সলভ করলেই একমাত্র তারা দ্রুত ব্যাংককে ফিরে যেতে পারবে। তবে ভিনা তো এখনই ফিরে যেতে চাইছে না। তার মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। সে এখনো পর্যন্ত ড্যানকে কোনো ক্রিমিনালের পেছনে যাওয়া থেকে আটকায়নি। তবে এইবার কেন জানি তার অনেক বেশি ভয় লাগছে। সে ড্যানকে অনুরোধ করে। তবু যখন সে বুঝতে পারে ড্যান তার কথা শুনবে না, তখন সে ড্যানের ঔষধটি তার হাতে তুলে দেয় এবং বলে তার প্রমিস রাখতে, 3 দিনের মধ্যে ফিরে আসতে। ড্যানও এই প্রমিস করে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সরাসরি চলে যায় হালাবালা পুলিশ স্টেশনে। প্রবেশের সময় তার সাথী টস তাকে জানায় যে তাদের কাছে ট্যাবকে গ্রেফতার করার মতো কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নাই, আর যতক্ষণে তারা পারমিশন পাবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, হয়তোবা ট্যাব মালয়েশিয়াতে পৌঁছেও যাবে। তাই স্টেশনের ভেতরে ঢোকার সময় ড্যান একটা নোটিশ হাতে নেয় এবং সেটা ভাঁজ করে বাকি পুলিশদেরকে দেখায় যে এটাই হলো ট্যাবের অ্যারেস্ট ওয়ারেন্ট। বাকিরা যেহেতু সিনিয়র তাদেরকে বলছে, তাই তারা আর এই ব্যাপারে কোশ্চেন করে না। এমনিতেই হালাবালা পুলিশ স্টেশনে তেমন কোনো বড় ধরনের কেস আসতো না, তারা তো প্রায় গায়ে হাওয়া লাগিয়েই বসেছিল। তবে তারা যখন জানতে পারে যে তাদেরকে ট্যাবকে আটকানোর জন্য বাতো ভিলেজে যেতে হবে, যেটা কিনা নিষিদ্ধ একটা ভিলেজ, তখন তারা একটু চিন্তিত হয়ে পড়ে। তাদেরকে ভয় পেতে দেখে ড্যান তাদের কাছে বাতো গ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তারা জানায় জঙ্গলের ভেতরে থাকা ওই বাতো গ্রামে কিছু নরখাদক মানুষেরা ছিল, যারা কিনা এক সময় একটা ডিমানের পূজা করত। আর ওই শয়তান বা পিশাচ যাই বলা হোক না কেন, তার নাম ছিল বাতাইয়া। বাতাইয়া নামক এই পিশাচ প্রচণ্ড ভয়ানক, যার অস্তিত্ব এখনো পর্যন্ত ওই গ্রাম অর্থাৎ ওই জঙ্গলে আছে। ড্যান বলে মৃত্যুর ভয় পেলে তাদের তো এই চাকরিই করা উচিত না। তার নিজের স্ত্রী প্রেগনেন্ট, যে কোনো সময় তার সন্তান হতে পারে। এরপরও সে ভয় না পেয়ে একজন ক্রিমিনালকে আটকাতে সেখানে যাচ্ছে।
তখন একজন পুলিশ অফিসার বলে যে তাদের ওইখানে প্রবেশের জন্য হলেও একজন শিকারীর প্রয়োজন, কারণ শিকারীরাই একমাত্র বলতে পারবে ওই জঙ্গলি আইল্যান্ডের কোথায় বাতগ্রাম রয়েছে। তবে তাদের মতে কোনো শিকারী তাদের সাথে যেতে চাইবে না। তখনই সেখানে থাকা আরেকজন পুলিশ অফিসার বলে ওঠে সে এরকম একজন শিকারীকে চেনে যে তাদের সাথে যাবে। ওই শিকারীর নাম ছিল রো নামক এই বৃদ্ধ শিকারী তখন জেলেই বন্দী ছিল। তাকে বের করে আনা হয়। প্রথমে তো তাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছিল, যে কিনা তাদের সামনে হাত জোর করে ক্ষমা চাইছিল স্বীকার করার জন্য। তখনই স্টেশনের ওই 3 জন পুলিশ অফিসার মিলে তাকে জোর করে ধরে মদ্যপান করিয়ে দেয়, যার ফলে এবার রোর এক অন্যরকম রূপ দেখা যায়। সে ভয়ানকভাবে হাসতে হাসতে তাদের কাছে জিজ্ঞাসা করে তারা ওই জঙ্গলে কি মরতে যেতে চাইছে। তারা যদি জীবন্ত অবস্থায় নরক দেখতে যেতে চায় তাহলে সে তাদেরকে নিয়ে যাবে। এই কথা বলে রো তাদেরকে নিয়ে রওনা হয়। যাওয়ার সময় সে তাদেরকে এই বাতগ্রামের ব্যাপারে জানাতে থাকে। এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট ছিল, যার ভেতরে বাস করত জঙ্গলি মানুষখেকো মানুষেরা। এরা মানুষের থেকে ভিন্ন রকম ছিল, দেখতেও কিছুটা ভিন্ন ছিল। এরা এক পিশাচের পূজারী ছিল। একে তো তারা নরখাদক ছিল বলে আশেপাশের গ্রামের লোকজনদেরকে কিডন্যাপ করে নিয়ে আসতো। তাদের পুরো শরীর তারা খেয়ে ফেলত, শুধুমাত্র মাথাটা ওই পিশাচের উদ্দেশ্যে সমর্পণ করত। আর এর ফলে আশেপাশের গ্রামেরা এবার একজোট হয়ে পড়ে। পরিকল্পনা মোতাবেক এক রাতে তারা বাতো নামক এই গ্রামের উপর হামলা করে। ওই রাতে তারা একটা গর্ত খুঁড়ে বাতুগ্রামের সকলকে ওই গর্তের ভেতরে ফেলে একেবারে জীবন্ত জ্বালিয়ে পুরোপুরিভাবে মেরে ফেলেছিল। তবে তারা ঠিকই জানতো যে তারা বাতো গ্রামবাসীদেরকে পুড়িয়ে মেরে ফেলেছে। তবে বাতায়া নামক পিশাচ এখনো আছে। সে ওই গ্রামেই এখনো বসবাস করে, ওই জঙ্গলেই তার আধিপত্য। এ কারণেই ওই জঙ্গলে যাওয়া নিষিদ্ধ ছিল। এখন নৌকায় করে তারা কিনারায় এসে পৌঁছায়। যেখানে পৌঁছানো মাত্রই রো এখানে একটা বিশেষ কাঠি মাটির ভেতরে পুঁতে দেয়, আর এরপর সেটা জ্বালানোর চেষ্টা করতে থাকে। এটা কিছুতেই জ্বলছিল না। আর এর স্পষ্ট মানে হলো এই জঙ্গল চাই না যে তারা ভেতরে প্রবেশ করুক। তাই তো রো তাদেরকে আরো কয়েকদিন পর আসতে বলে। আজ প্রকৃতি চাইছে না, এর মানে তারা ভেতরে প্রবেশ করলে কোনো অমঙ্গল হবে। তবে ড্যান এখানে তাকে জোর করতে থাকে। তখন রো তাকে বলে যে সে ভেতরে ঢুকে ওই মনস্টারদের তো মেরে ফেলবে, তবে তার ভেতরে যে মনস্টার আস্তে আস্তে করে বড় হচ্ছে, হিংস্র হয়ে উঠছে, তাকে কিভাবে থামাবে। এছাড়া সে ভিনার কথা কি একবারও ভাবছে না। তার মুখে ভিনার নাম শুনে ড্যান অবাক হয়ে যায়। রো কিভাবে ভিনার ব্যাপারে জানলো। তবে ড্যান এই ব্যাপারে খুব একটা ভাবে না। রো এখানে বাধ্য হয় তাদেরকে ভেতরে নিয়ে যেতে। তবে সে বলে ভেতরে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছিয়ে সে কোনো কথা পর্যন্ত বলবে না, না কোনো ইশারা করবে। এরপরও তারা রোর শীষ বাজানোর আওয়াজ শুনতে পারবে। এর মানে রোর দায়িত্ব পালন হয়েছে, সে সেখান থেকে বেরিয়ে আসবে। একথা বলেই একটা রিচুয়াল করে তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার সময় রো তাদেরকে বলে সে শর্টকাটের রাস্তা দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে। এটাকে মৃত্যুর পথও বলা হয়। আর এই পথ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সাবধান থাকতে হবে। কোনো কিছু শুনেও শোনা যাবে না, কোনো কিছু দেখেও দেখা যাবে না। কোনো শক্তিই যেন বুঝতে না পারে যে তারা ওই শক্তিকে দেখতে অথবা শুনতে পাচ্ছে। ড্যান এখানে একটা বাচ্চার চিৎকার সেই সাথে পুতুল দেখতে পায়, যা পরক্ষণেই গায়েব হয়ে যায়। তবে এইসব ব্যাপারে গুরুত্ব না দিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। এভাবেই যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। রাতে বিশ্রাম নেওয়ার জন্য একটা স্থান ঠিক করে রো। সে চারিদিকে একটা সুতোর মতো কিছু একটা বেঁধে দেয়। লাল এই সুতোর বাইরে যেতে সে সকলকে মানা করে, যাই কিছু হয়ে যাক না কেন। এই ঘেরাও থেকে বের হওয়া মানেই হলো তাদের জীবন শেষ। একথা বলতেই জঙ্গলের মাঝে এক ভয়ানক কিছু চিৎকার শোনা যায়, যে চিৎকার শুনে সবাই বুঝতে পারে যে ব্যাপারটা খুবই ডেঞ্জারাস। তাই তারা সেখানেই শুয়ে পড়ে। ড্যানও একটা গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিল। এমন সময় মাঝরাতের দিকে তার ঘুম ভাঙে। জঙ্গলের মাঝ থেকে কিছু একটার আওয়াজ সে শুনতে পেয়েছিল। পরক্ষণেই সে তাকিয়ে দেখতে পায় এই ঘেরাওর মাঝে তার যে সাথীরা ছিল তারা কেউ নেই, যা দেখে ড্যান অনেকটা ঘাবড়ে যায়। সে আশেপাশে দেখতে থাকে, তবে তারা কোথাও ছিল না। এরই মাঝে সে জঙ্গলের ভেতরে ভিনাকে দেখতে পায়, যে কিনা হাত বাড়িয়ে তার সাহায্য চাইছিল। এটা দেখে ড্যান ওই লাল সুতো পার করতেই চলেছিল, এমন সময় তার পা ধরে বসে রো এবং তার হুঁশ ফিরিয়ে আনে। সে দেখতে পায় তার সাথীরা তো ভেতরেই রয়েছে, যে যার জায়গাতে। এর মানে এটাও হয়তো বা ওই পিশাচের একটা চাল ছিল। ড্যান এখানে রোর কাছে এসে বসে
এবং তার মদটি কেড়ে নিয়ে পান করতে থাকে। রো সেটা আবারও কেড়ে নেয়। সে ড্যানকে বলে সে যদি ভিনাকে এত বেশি ভালোবেসে থাকবে তাহলে সে কেন এখানে এলো, কেন সে ভিনার কথা শুনল না। তখন ড্যান তার ছোটবেলার একটা ঘটনার কথা বলে। তার বাবা নিজেও একজন পুলিশ অফিসার ছিল, তবে সে খুবই ডিসেন্ট একজন পুলিশ অফিসার ছিল। একদিন ড্যানের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামে ড্যান পার্টিসিপেট করতে চলেছিল এবং তার বাবার দেখতে আসার কথা ছিল। তবে তার বাবা সেদিন প্রোগ্রামে আসেনি। সে বাড়িতে গিয়ে দেখতে পায় বাড়ির সামনে অনেক পুলিশেরা দাঁড়ানো। দেখা যায় ভেতরে 3টি লাশ পড়ে আছে, তার বাবা, মা এবং দাদির। জানা যায় তার বাবা যে লোকটিকে কিছু মাস আগে গ্রেফতার করেছিল সেই জামিন নিয়ে বের হয়ে নিজের লোকজন নিয়ে এসে প্রথমেই ড্যানের বাবা মাকে খুন করেছে। ওই দিন যদি ড্যান বাড়িতে থাকতো তাহলে হয়তো বা তারও খুন হতো। সে চায় না তার পরিবারের সাথে এমন কিছু ঘটুক, আর এই কারণেই সে যাদেরকেই গ্রেফতার করে তাদেরকেই এনকাউন্টারে মেরে ফেলে। রো বলে সে তার মোরালিটি নিয়ে এখানে এসেছে, আর রো নিজের মোরালিটি নিয়ে এসেছে। দেখা যাক কে জেতে। এখন পরদিন সকাল থেকেই তাদের জার্নি আবারও শুরু হয়, যেখানে হেঁটে হেঁটে সামনের দিকে এগোনোর সময় হঠাৎই ড্যানের এক কলিগ পাশে কাউকে দেখে চিৎকার করে ওঠে। সে বলে সেখানে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। কথা বলে সে সেদিকে গুলি ছুটতে আরম্ভ করে। এদিকে রো পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটছিল, যে কারণে ড্যানের আরেকজন কলিগ ড্যানদেরকে রোকে ফলো করতে বলে এবং নিজে চলে যায় ওই কলিগ কোথায় গিয়েছে এটা দেখার জন্য। আমরা দেখতে পাই ওই কলিগ মূলত কাউকে দেখতে পায়নি, বরং তার এই মিশন ভালো লাগছিল না। সে বাড়ি ফিরে যেতে চাইছিল, তাই সে তাদের হাত থেকে কোনো মতে লুকিয়ে পড়ে, যাতে করে সে যে পথ ধরে এসেছে সেই পথ দিয়ে আবারও ব্যাকে যেতে পারে। অন্যদিকে কিছু দূর যেতে যেতে রো হঠাৎই থমকে দাঁড়ায়। তার যেন কিছু একটা মনে হয়। সে পাশে থাকা একটা গাছে জোরে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে পুরো জায়গাটিতে বাতাস শুরু হয়ে যায়। কারো চিৎকারের আওয়াজ শোনা যায়, সেই সাথে হার্টবিটের। দেখা যায় ওই গাছ থেকে রক্ত পড়ছে। রো বুঝতে পারে যে তারা নির্দিষ্ট স্থানে চলে এসেছে, তাই তো সেইখানে শীষ বাজানো শুরু করে, আর এরপর তাদেরকে বলে তার দায়িত্ব শেষ। জায়গাটা অনেক বেশি ভয়ানক ছিল, আশেপাশে রক্তমাখা কঙ্কালও পড়েছিল। অন্যদিকে আমরা ওই পুলিশ অফিসারকে দেখতে পাই যে কিনা তাদেরকে ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাকে ধরে ফেলে টাব। এখানে একটা তারের সাহায্যে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে সেখানেই শেষ করে দেয়। এর মানে টাব তাদের আশেপাশেই ছিল। এদিকে অন্য যে পুলিশ অফিসার ওই পুলিশ অফিসারের পিছু পিছু গিয়েছিল সে তো তার দল থেকে আলাদা হয়ে পড়েছিল। তাই সে যখন তাদের দলের পিছু পিছু যেতে থাকে তখন তার পথে দেখা হয় রোর সাথে। সে রোর কাছে জিজ্ঞাসাও করে যে ড্যানটা কোথায় আছে, তবে রো কোনো উত্তর দেয় না। সে চুপচাপ কোনো একটা মন্ত্র পড়ে চলেছিল, ফলে ওই অফিসারের সময় নষ্ট না করে সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে রো তার 2 সাথীর সাথে আরো বেশি গভীরে যাচ্ছিল। তারা অলরেডি পৌঁছে গিয়েছিল পরিত্যক্ত বাতু গ্রামে। সেখানে আস্তে আস্তে করে আরেকটু ভেতরে ঢোকার পর তারা ওই স্থানে চলে আসে যেখানে বাতায়ার পূজা করা হতো, অর্থাৎ যেখানে বাতু গ্রামের সকলকে শেষ করে দেওয়া হয়েছিল। ভেতরে তারা 3 জন যখন সবকিছু দেখছিল তখন খুবই চিকন লাল কালারের একটা সুতো গিয়ে লাগে ড্যানের গলায়। ফলে ড্যান বুঝতে পারে আশেপাশে কোথাও টাব রয়েছে। তবে এটা বুঝতে পারার আগেই তার সামনে থাকা এক সাথীকে শেষ করে দেয় টাবের একজন লোক, যে কিনা পুলিশ অফিসার ছিল এবং তাদেরকে এতক্ষণ ধোঁকা দিয়ে এসেছে। সে ড্যানকেও গুলি করতে চলেছিল, তবে তার আগেই ড্যানের বন্ধু তাকে ধাক্কা দিয়ে একটা গর্তের ভেতরে ফেলে দেয় এবং নিজেই তার সাথে ফাইট করতে থাকে। ড্যান গিয়ে পড়ে ওই গর্তের ভেতরে, যে গর্তের ভেতরে বাতু গ্রামের সকলকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। সেখানে পড়তেই ড্যান অজ্ঞান হয়ে যায়। বেশ কিছু সময় পরে ঠিক রাতের বেলা ড্যানের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে এসে দেখতে পায় তার হাতে ক্ষত চিহ্ন। তবে অবাক করা বিষয় হলো ক্ষত স্থানে কয়েকটা দাঁত রয়েছে। এরকম দাঁত দেখে ক্ষত স্থানে সে একটু অবাক হয়। সে প্রথমে ওই ক্ষত স্থান থেকে দাঁতগুলো তুলে ফেলে, আর এরপর তার গলায় থাকা একটা রুমাল সেখানে বেঁধে দেয়। ওই সময় আমরা লক্ষ্য করি ড্যানের মুখে রক্ত লাগানো ছিল। মনে হচ্ছিল সে যেন কারোর রক্ত খেয়েছে। তবে ড্যান এই ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না, তাই তো সে আগে ওই গর্ত থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। কিছু দূর আসতেই সে 2টো টানেল দেখতে পায়। এর ভেতরে এরকম কোনো টানেল আছে এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সে বুঝতে পারছিল না তার কোন টানেল ধরে সামনের দিকে এগোনো উচিত। সে ছোট একটা পাথর তুলে নেয় যাতে করে সে টানেলের ভেতরে ছুঁড়ে মেরে বুঝতে পারে। তবে তার আগেই তার মনে হয় যে টানেলের ভেতর থেকে কিছু একটা তার পিছু করতে করতে আসছে।
তাই তার হাত থেকে ওই পাথরটি পড়ে যায় এবং কোনো এক ভয়ানক চিৎকার শোনা যায় ওই টানেলের ভেতর থেকে, যা শুনে সে অনেক ঘাবড়ে যায় এবং উল্টো দিকে ছুটতে আরম্ভ করে। সে ছুটতে ছুটতে ঠিক ওই জায়গায় চলে আসে যে জায়গায় সে নিচে পড়েছিল। হঠাৎ করেই তার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়। মাথার ভেতর থেকে বেশ কয়েকটা কণ্ঠ বাজছিল, যেগুলো তাকে বোকা, সে কেন ভিনার কথা শোনেনি, এই সকল কথাগুলো বলছিল। অর্থাৎ মুভির শুরুর সেই দৃশ্যটি যেখানে সে নিজের হাতের উপর থেকে ওই রুমালটি সরাতেই হতবাক হয়ে যায়, কেননা হাতে একটা মুখের সৃষ্টি হয়েছিল যে কিনা তাকে নানান রকম কথা বলছিল। সে একটা ছুরি বের করে নেয় এবং সেটা ওই মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। ওই মুখটি বারবার তাকে ছুরি দিতে বারণ করছিল, তবুও ড্যান শোনে না। ছুরি দিয়ে আঘাত করতেই তার ওই ক্ষতস্থানটি একদমই স্বাভাবিক হয়ে যায়। ওই সময় ড্যান দ্রুত ভিনার দেওয়া ওই ঔষধটি খেয়ে নেয়, কেননা তার মনে হচ্ছিল যে তার মানসিক সমস্যার জন্যই হয়তোবা সে এই সব কিছু দেখতে পাচ্ছে। তবে এতে কোনো লাভ হয় না, কেননা পরক্ষণেই দেখা যায় হাতের ওই মুখটি আরও ভয়ানকভাবে চলে এসেছে তার গলায়, যে কিনা এবার সেখান থেকেই ড্যানের সাথে কথা বলছিল। সে এখানে ড্যানকে বলতে থাকে ড্যানের নিশ্চয়ই ভালো লাগে যখন সে নির্মমভাবে মানুষের এনকাউন্টার করে। ড্যান আসলে পুলিশের ইউনিফর্মে থাকা একজন খুনি। ড্যান বলে সে শুধুমাত্র অপরাধীদেরই শাস্তি দেয়, যার প্রত্যুত্তরে ওই শক্তি বলে যে ওই ছোট্ট বাচ্চা মেয়েটি কি দোষ করেছিল যে কিনা মারা গিয়েছিল ড্যানের গুলিতে। ড্যান বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে ওই মুখটি বারবার তাকে উস্কাচ্ছিল। সে ছুরি দিয়ে ওই মুখটির উপর আঘাতও করতে পারছিল না, কেননা এবার সেটি তার গলায় ছিল। এমন সময় সে চোখ বন্ধ করে বারবার বলতে থাকে এটা শুধুমাত্র তার কল্পনা, এছাড়া আর কিছুই না। একথা বারবার বলতে বলতে দেখা যায় সত্যি তার গলার ওইখানে ওই মুখটি নেই, সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। দৃশ্য চলে যায় ভিনার কাছে। দেখা যায় ভিনা এবং ড্যান একসাথে খাবার খাচ্ছে, যেখানে ভিনা এসে ড্যানকে বলে সে তাদের মেয়ের জন্য একটা সুন্দর নাম সিলেক্ট করেছে। সে চায় তাদের মেয়ের নাম হোক বাতাইয়া, অর্থাৎ ওই ডিমানের নাম। এই নাম নিয়েই সে ভয়ানকভাবে হাসতে আরম্ভ করে, আর এই ভয়ানক স্বপ্ন দেখেই ড্যানের ঘুম ভেঙে যায়। সে মূলত ওই গুহায় এখনো পর্যন্ত ঘুমিয়েছিল এবং ঘুমের মাঝেই সেই ভয়ানক স্বপ্ন দেখেছিল ভিনাকে নিয়ে। বোঝাই যাচ্ছিল এই পিশাচ কোনো সাধারণ পিশাচ নয়, সে এখানে ড্যানের মানসিকতা নিয়ে খেলছিল। ড্যান এবার সাহস করে ওই টানেলের সামনে গিয়ে দাঁড়ায়, যেখান থেকে আবারও ভয়ানক ওই চিৎকারের আওয়াজ ভেসে আসে। তবে ড্যান এবার আর ভয় পায় না বা অস্বস্তিও বোধ করে না, যে কারণে ওই আওয়াজ একটু পরেই থেমে যায়। তখনই ড্যান পিছে ঘুরে দেখতে পায় ওই ভয়ানক পিশাচ তার পেছনে রয়েছে, যে কিনা ড্যানকে তাড়া করতে আরম্ভ করে। ড্যানও ওই টানেলের পথ ধরে পালাতে আরম্ভ করে। এভাবেই পালাতে পালাতে সে একটা পানির ভেতরে চলে আসে। সেখান থেকে বের হয়ে সে কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না, সামনে আর রাস্তা ছিল না। সে কোন দিকে যাবে তা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে সে সাইডে ছোট্ট একটা টানেল দেখতে পায়, বা বলা যায় পাথরের মাঝে থাকা খাদ দেখতে পায়, যার ভেতর দিয়ে সে যাওয়ার চেষ্টা করে। তবে সেখানে তার বডি আটকে গিয়েছিল। অন্যদিকে জঙ্গল দিয়ে বের হওয়ার সময় রো হঠাৎই কিছু একটা অনুভব করে এবং থমকে দাঁড়ায়। সে পিছে ঘুরে তাকায় এবং মদ বের করে পান করতে থাকে, যেন সে কোনো কিছু আন্দাজ করতে পেরেছিল। অন্যদিকে আমরা ট্যাবকে দেখতে পাই, যে কিনা ওই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিল তার সাথীর সাথে। সেখানে গিয়ে সে ওই পুলিশের লাশ থেকে একটা লকেট খুঁজে পায়, যা থেকে সে বুঝতে পারে এই পুলিশও মূলত বাতায়ার পূজারী, অর্থাৎ তাদেরই দলের লোক। ফলে সে বুঝতে পারে বাতায়ার শক্তি জাগ্রত করার জন্য বাতায়া সকলে স্যাক্রিফাইস চাচ্ছিল, অর্থাৎ বলি চাইছিল। তা না হলে বাতায়া কখনোই নিজের পূজারীকে মরতে দিত না। ওই সময় ট্যাবের সাথে থাকা তার সাথী নিচের ওই গর্তের কথা বলে, সেখানে যাওয়ার কথা বলে। তবে ট্যাব তার কোনো কথাই উত্তর দিচ্ছে না দেখে সে সামনের দিকে এগিয়ে যায়। তখনই আচমকা ট্যাব বাতায়ার যে মুখোশ আছে সেটা তুলে নেয়, যার অপর পাশে পেরেক লাগানো ছিল। সে ওই মূর্তিটি জোরপূর্বক তার সাথীর মুখে পরিয়ে দেয়। এর ফলে তার সাথী সেখানেই মৃত্যুবরণ করে। ট্যাব মূলত তার বলি দিয়েছিল বাতায়ার উদ্দেশ্যে। বাতায়া মানুষের মাথা নিত, তাই সে এখানে তার সাথীর মাথা কেটে নেয়। সে যেন এটা করে ভীষণ আনন্দ পাচ্ছিল। এভাবেই নাচতে নাচতে সে তার সাথীর বডিটিকে ফেলে দেয় ওই গর্তের ভেতরে। সেখানে পড়ে থাকা সবগুলো পুলিশ অফিসারের গলা কেটে সে সেখানেই ঝুলিয়ে দেয় এবং তাদের বডিও ওই গর্তের ভেতরে ফেলে দেয়। সাথে সাথে চারিদিক যেন এক ভয়ানক রূপ ধারণ করে, বাতাস বইতে আরম্ভ করে। ওই সময় সেখানে চলে এসেছিল রো।
যে কিনা আড়াল থেকেই সবকিছু দেখছিল। সে আস্তে আস্তে করে এগিয়ে আসে এবং টাবের ওপর হামলা করে। সে কিছুতেই চাইছিল না টাবের উদ্দেশ্য সফল করতে। টাব মূলত বাতায়াকে জাগিয়ে তুলতে চাইছিল, যে কাজে সে অনেকটা সফলও হয়ে গিয়েছিল। এ ব্যাপারে না জানা রো তো তাকে আটকানোর জন্য নিজের জীবনেরও তোয়াক্কা করে না। এখানে দুজনের মধ্যে ফাইট হয় এবং টাব হাসিখুশিভাবেই নিজের বলি দিয়ে দেয়। শেষ মুহূর্তে সে বন্দুক বের করার চেষ্টা করলে রো তাকে ধাক্কা দিয়ে ওই গর্তের ভেতরে ফেলে দেয়। তখনই ভেতর থেকে সে ওই পিশাচের আওয়াজ শুনতে পায়, যার গর্জন এবং খাওয়ার আওয়াজ শুনে রোর আর বুঝতে বাকি থাকে না যে সে দেরি করে ফেলেছে। পরক্ষণেই আমরা ড্যানকে উপরে দেখতে পাই। গর্তের উপরে নিজেকে দেখে সে অনেকটা অবাক হয়। তবে তার সাথী সহ সব পুলিশ অফিসারদের মাথা সেখানে ঝুলানো ছিল, যা দেখে সে একটু হতবাকও হয়। সেখানে একটা শুলের উপর কোনো মাথা ছিল না। এগুলোই সে দেখছিল। এরই মাঝে রো তার উপর হামলা করে। ড্যান এখানে রোকে বোঝানোর চেষ্টা করে যে সে তোর ড্যান। তখন রো বলে তার ভেতরে করে সে চলে এসেছে, সে এটাকে কিছুতেই জঙ্গলের বাইরে যেতে দিবে না। এ কথা বলে সে ড্যানকে মেরে ফেলতেই চলেছিল, তার আগেই ড্যান পাশে থেকে একটা বন্দুক তুলে নেয় এবং সেটা দিয়ে সরাসরি গুলি করে দেয় রোর গলায়, যার ফলে রো সেখানেই মারা যায়। আর এরপর ড্যান পালাতে আরম্ভ করে। তবে সে যে পথ দিয়ে যেখান থেকেই পালাক না কেন, প্রত্যেকবার ঘুরে ফিরে সে একই স্থানে ফিরে আসছিল, যা দেখে এবার ড্যান একদমই অতিষ্ঠ হয়ে পড়ে। সে রাগের মাথায় এবার পালাতে গিয়ে হঠাৎ করে পানির ভেতরে এসে থেমে যায়। সে কোনো একটা আওয়াজ শুনতে পেরেছিল। সাথে সাথে সে নিজেকে আবিষ্কার করে একটা ঘরের ভেতরে, যে ঘর ভর্তি ছিল সে করে। ওই সময় সে পাশের একটা দরজার অপর পাশ থেকে ভিনার ডাক শুনতে পায়। দরজা খুলতেই সে গিয়ে পড়ে বিছানার উপর। পর মুহূর্তেই সে চলে আসে নিজের পুলিশ স্টেশনে। এই জরাশীর্ণ পুলিশ স্টেশনের টিভিতে তার ব্যাপারেই উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল। পরক্ষণেই সে চলে আসে আবার ওই জঙ্গলে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই সে দেখতে পায় তার পেছনে তখনও পড়ে আছে রোর মরাদেহ, সেই সাথে পড়ে আছে একটা ছুরি। সেই দিকে বারবার তাকাতে থাকে। সেই সাথে তাকায় সেখানে থাকা একটা ফাঁকা শুলের দিকে। এই একটা শুলি ফাঁকা ছিল। পরক্ষণেই দেখা যায় ওই শুলের উপরে মাথা ঝুলছে রোর। এর মানে হয়তোবা ড্যানি তার মাথা কেটে এখানে ঝুলিয়ে দিয়েছে। এখন বাতায়া যে কটা বলি চাইছিল সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এ কারণেই হয়তোবা ড্যান এবার ওই স্থান থেকে পালাতে সক্ষম হয়। সে পালিয়ে পৌঁছে যায় ওই নৌকা পর্যন্ত। সে কোনো মতে ওই নৌকাটি স্টার্ট করে এবং সেখান থেকে রওনা দেয় বাড়িতে আসার জন্য। এদিকে বাড়িতে ভিনা যে খুব ভালো পজিশনে ছিল এরকমটি নয়। মূলত ড্যান যে একজন আসামির এনকাউন্টার করতে গিয়ে একজন নিষ্পাপের খুন করেছে এটা জানার পর থেকে এই এলাকার মানুষেরা তার উপর ভীষণভাবে ক্ষেপে গিয়েছিল। এরকম কোনো পুলিশ অফিসার তাদের এলাকায় তারা চায় না। এ কারণেই ভিনার বাড়িতে এসে বারবার তারা নক করছিল। ভিনা সাহস পাচ্ছিল না দরজা খোলার। মানুষেরা পাথর মারতে শুরু করে তাদের বাড়িতে। ফলে ভিনা ভয়ে কাজুমাজু হয়ে ঘরের ভেতরেই বসে থাকে। এদিকে ড্যান ওই আইল্যান্ড থেকে ফিরে আসে এবং তার গাড়ি নিয়ে সরাসরি চলে আসে ভিনার কাছে, অর্থাৎ তাদের বাড়িতে। ওই সময় বাড়িতে অন্য কেউ ছিল না। সে ভিনাকে ডাকতে ডাকতে হঠাৎই তার শরীর খারাপ হতে শুরু করে। সে একটা সোফার উপর গিয়ে বসে পড়ে, যেন সে অন্য এক ধ্যানে হারিয়ে গিয়েছিল। এরই মাঝে ভিনা তার কাছে আসে। সে ড্যানকে এখানে দেখে অবাক হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে আর এরপর ড্যান ভিনার পেটে মাথা লাগায় এবং তার সন্তানকে জানায় যে সে ফিরে এসেছে। একথা বলেই সে ভিনার কোলেই শুয়ে পড়ে। সে মূলত অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। ভিনা তার মাথায় হাত বুলাচ্ছিল। এমন সময় সে সামনে থাকা টিভিতে লক্ষ্য করে তার কোলে যে ড্যান শুয়ে আছে সে কোনো স্বাভাবিক মানুষ নয়, বরং তার সাথে চলে এসেছে ওই পিশাচ। এটা বুঝতে পেরে একটুখানি ঘাবড়ে যায় ভিনা। সে দ্রুত ড্যানকে রেখে সেখান থেকে ওঠার চেষ্টা করে, যেটা ড্যান টের পেয়ে গেলে সে ড্যানকে বলে সে ওয়াশরুমে যাচ্ছে। ড্যান এটা শুনে সেখানেই শুয়ে থাকে। ভিনা তো প্রচণ্ড ভয় পাচ্ছিল ড্যানকে দেখে, তবে সে ড্যানকে এটা বুঝতেও দেয় না। ড্যান যখন তার দিকে তাকায় তখন সে মুচকি হেসে দিয়ে নিচের ওয়াশরুমে চলে যায়। সে মূলত ওয়াশরুমে নয়, বরং বাড়ির বাইরে চলে এসেছিল। পেছনের পথ দিয়ে বেরিয়ে সে গিয়ে গাড়িতে চড়ে বসে। তবে স্টার্ট দেওয়ার সময় তার হাত থেকে চাবিটি পড়ে যাওয়ার কারণে সে যখন চাবিটি উঠাচ্ছিল তখনই আচমকা সেখানে ড্যানের ওই ভয়ানক রূপ চলে আসে, বা বলা যায় বাতায়া ওই পিশাচ চলে আসে, যে কিনা তার উপর হামলা করে। ভিনা দ্রুত গাড়িটি চালানোর চেষ্টা করলে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে একটা গাছের সাথে। ফলে গাড়ি এবার অকেজো হয়ে পড়ে। সে কোনো মতে গাড়ি থেকে বের হয়।
তখনই সে দেখতে পায় পেছনে ওই পিশাচ তখনও তার পিছু করছে। সে পালাতে শুরু করে। জঙ্গলের এই পথ ধরে পালাতে পালাতে সে একটা স্থানে এসে থেমে যায়। সে পেছনে ওই পিশাচকে দেখতে পায় না। এরই মাঝে সে দেখতে পায় একটা গ্যারেজের মতো ঘর, যে ঘরের বাইরে তালা দেওয়া ছিল। সে একটা সাঙর পায় পাশে, যে সাঙরের সাহায্যে সে ওই ঘরের চালের উপর উঠে পড়ে। এরই মাঝে ওই পিশাচ তাকে দেখে ফেলে। প্রেগনেন্ট অবস্থায় এইভাবে উঁচু জায়গায় লুকিয়ে থাকা তার জন্য কঠিন ছিল। এরই মাঝে নিচে থেকে ওই পিশাচের আওয়াজ শোনা যায়। পর মুহূর্তেই সে উপরের চাল ভেঙে নিচে পড়ে। গ্যারেজের ভেতরে গাড়ি থাকায় তার খুব একটা ক্ষতি হয় না। সে অনেক কষ্টে আস্তে আস্তে করে ওই গাড়ির উপর থেকে নেমে আসে, আর এরপর একটা গাড়ির আড়ালে এসে লুকিয়ে পড়ে। ওই সময় সে আয়নার রিফ্লেকশনে দেখতে পায় ওই পিশাচকে, অর্থাৎ ওই পিশাচও ওই গ্যারেজের ভেতরে প্রবেশ করে ফেলেছিল। ফলে সে ভয়ে ওই গাড়ির নিচে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে করে গাড়ির ভেতরে সে যখন নিজেকে লুকিয়ে নিয়েছিল, ঠিক তখনই ওই পিশাচটি ঠিক তার পাশে চলে আসে। সে কোনো মতে সেখানেই লুকিয়ে থাকে। পিশাচ সরে গেলে সে ওইখান থেকে বেরিয়ে আসে এবং পাশে গিয়ে লুকিয়ে পড়ে। সে ওই গাড়িটির দরজা খোলার চেষ্টা করে, তবে দরজাটি লক করা ছিল, যে কারণে সে বুঝতে পারে যে তাকে দ্রুত এমন একটা গাড়ি খুঁজে বের করতে হবে যার দরজা লক করা নেই। এই কারণেই প্রথমে একটা জিনিস নিয়ে সে দূরে মারে, যাতে করে আওয়াজ শুনে পিশাচটি সেদিকে চলে যায়। আর সত্যি এমনটি হয়। এই সুযোগে সে একটা ভ্যানের ভেতরে ঢুকে পড়ে। সেখানে কোনো রকম আওয়াজ না করে সে চুপচাপ লুকিয়ে থাকার চেষ্টা করছিল। আশপাশ দিয়ে ঘুরছিল ওই পিশাচ। এরই মাঝে তার ওয়াটার ব্রেক হয়ে যায়, অর্থাৎ তার বাচ্চা ডেলিভারির সময় চলে এসেছিল। এই ব্যথাও সে চুপচাপ মুখ বুজে সহ্য করার চেষ্টা করছিল। তবে এই পানির শব্দ পেয়ে যায় ওই পিশাচ এবং সে চলে আসে ওই ভ্যানের ভেতরে। সে ভয়ানকভাবে ভিনার দিকে এগোচ্ছিল। এরই মাঝে ভিনা হাতের কাছে একটা রড পায় এবং সেটা তার শরীরে ঢুকিয়ে দেয়। ফলে ওই পিশাচ আটকে পড়ে ওই গাড়ির সাথে। ভিনা কোনো মতে পেছনের ডিকি খুলে বাইরে বেরিয়ে আসে। এদিকে পিশাচও চেষ্টা করতে থাকে নিজেকে মুক্ত করার। ভিনা এখানে পা দিয়ে ওই দরজা আটকে রাখার চেষ্টা করতে থাকে। কিছু সময় দরজায় নিজেকে আঘাত করার পর পিশাচ হঠাৎ করেই থেমে যায়। দেখা যায় গাড়ির ভেতর থেকে রক্ত নিচে বেয়ে পড়ছে। সেই সাথে ভিনার বাচ্চাও প্রসব হয়ে যায়। এরকম একটা সিচুয়েশনে সে এক কন্যা সন্তানকে ডেলিভারি করে, যার কান্নার আওয়াজ শুনে জ্ঞান ফিরে আসে ড্যানের। এ কারণেই মূলত গাড়ির ভেতর থেকে রক্ত বের হতে আমরা দেখেছিলাম, কেননা পিশাচ এখন আবারও ড্যানের রূপ নিতে চলেছিল। অর্থাৎ এতক্ষণ যাবৎ ড্যানের শরীরে করেই ওই পিশাচ ভিনার উপর আক্রমণ করছিল। ড্যান যেহেতু এ ব্যাপারে কিছুই জানতো না, তাই সে নিজেকে আহত অবস্থায় ভ্যানের ভিতরে দেখে একটু অবাকই হয়। সে কোনো মতে ওই ভ্যানের ভেতর থেকে বেরিয়ে আসে এবং দেখতে পায় তার সামনে তার স্ত্রী একটা ছোট্ট নবজাতককে কোলে নিয়ে বসে আছে। সে বুঝতে পারে এটা তার মেয়ে। তবে তার স্ত্রী ভিনা তাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তার আর লড়াই করার মতো শক্তি ছিল না। তাই সে ড্যানকে বারবার দূরে থাকতে বলে। ড্যানও তাকে বারবার বলতে থাকে সে তো ড্যান, তার স্বামী। ভিনা যখন বুঝতে পারে এটা সত্যিই ড্যান, তখন সে তার কানের কাছে গিয়ে বলে যে সে যদি সত্যি ড্যান হয়ে থাকে তাহলে সে যেন শুনে নেয় তার ভেতরে কিছু একটা রয়েছে, যেটা তাকে ফলো করতে করতে এই অবধি চলে এসেছে। যেটা শুনে ড্যান তখনই যেতে চায় সাহায্যের জন্য। ভিনা তাকে আটকানোর চেষ্টা করে, তবে ড্যান বলে সে সাহায্য নিয়ে দ্রুত আসবে। একথা বলে উঠতেই সে হঠাৎ করে আবারও পৌঁছে যায় জঙ্গলের ভেতরে থাকা ওই গর্তের মধ্যে, যেখানে তার পিছে এসে দাঁড়ায় ট্যাব। ট্যাব এখানে ড্যানকে ধন্যবাদ জানায়, সে তার পরিকল্পনা সফল করেছে। যা শুনে ড্যান হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ট্যাব এটা কেন বলছে। সে তাকে ঘুষি মারতে যায়, তখনই সে চলে আসে আবারও তার বাড়িতে। সেখানে সে ভিনাকে খুঁজতে থাকে, আর এভাবেই খুঁজতে খুঁজতে সে নিচে যায়, যেখানে উপর থেকে আবারও ভিনার গলা শুনে সে উপরে উঠতে যায়। ওই সময় আমরা দেখতে পাই ড্যান যেন ঠিকঠাকভাবে হাঁটতে পর্যন্ত পারছিল না। হঠাৎ করেই তার শরীর খারাপ হতে শুরু করে এবং তার মুখ থেকে একটা চেন বেরিয়ে আসে। যে চেন পুরোটা বের করতেই সে হতবাক হয়ে যায়, কেননা এই চেনটি ছিল ভিনার। সে সবসময় এটা পরে থাকত, যা দেখে ড্যান বুঝে ফেলে তার ভেতরে থাকা ওই মনস্টার আসলে তার ওয়াইফ অর্থাৎ ভিনাকে খেয়ে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, এখানে তার মুখ থেকে একগুচ্ছ চুল, সেই সাথে ওই লকেটটি বের হয় যেটা ট্যাবের গলায় ছিল। এর মানে কি সে ট্যাবকেও খেয়ে ফেলেছিল? এরই সাথে তার মুখ থেকে যে কালো লিকুইড বের হয়েছিল সেখানে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, যে প্রতিচ্ছবিতে সে নয় বরং ওই মনস্টার ছিল।
ফলে সে এবার নিজের ভেতরে থাকা ওই পিশাচকে নিয়ে অনেক বেশি ঘাবড়ে যায়। কোনো মতে নিচে কিচেন পর্যন্ত এসে সে ছুরি দিয়ে ওই পিশাচকে মেরে ফেলার চেষ্টা করে, অর্থাৎ নিজের গলায় কাঠ বসানোর চেষ্টা করতে থাকে। তবে ওই পিশাচ তো ততক্ষণে তার বডিকে প্রায় কন্ট্রোল করে ফেলেছিল, যে কারণে সে তার আঙুল মুড়িয়ে তার ছুরিটি তার হাত থেকে ফেলে দেয়। সেই সাথে শোনা যায় এক বিকট হাসির আওয়াজ। এরই সাথে ছটফট করতে থাকে ড্যান। তার এই ছটফটানির মধ্য দিয়েই দৃশ্য চলে যায় অতীতে, অর্থাৎ জঙ্গলের মধ্যে সে যখন ওই গর্তে পড়ে গিয়েছিল সেই সময়ে। তখনই তার শিরাগুলো কালো হয়ে উঠেছিল, অর্থাৎ ট্যাবের পূজা করার পাশাপাশি তার শিরাগুলো কালো হওয়ার মাধ্যমে বোঝাই যাচ্ছিল যে তার ভেতরে বাতায়া প্রবেশ করছে। ট্যাব মূলত এই ব্যাপারেই প্রার্থনা করছিল, কেননা সে বুঝতে পেরেছিল বাতায়া নিজেকে প্রবেশ করানোর জন্য ড্যানকে বেছে নিয়েছে, আর এর থেকে মারাত্মক প্রতিশোধ ট্যাবের জন্য আর কিছুই ছিল না। এ কারণেই সে রোর হাতে মরে যাওয়ার সময়ও বলছিল যে সে যা করার তা করে ফেলেছে, রো অনেক দেরি করে ফেলেছে, সে সফল হয়ে গিয়েছে। সে মূলত রো যখন তার গলা কাটছিল তখন এ কারণেই খুশি ছিল, কারণ আরও স্যাক্রিফাইসের প্রয়োজন ছিল। সে নিজে হয়তো বা নিজেকে স্যাক্রিফাইস দিতে পারত না, এ কারণেই সে রোর হাতে নিজেকে স্যাক্রিফাইস দিয়েছিল। রো তাকে গর্তের ভেতরে ফেলে দিয়েছিল, যেখানে মুহূর্তের মধ্যেই তার উপর হামলা করে ড্যানের ভেতরে থাকা ওই পিশাচ, অর্থাৎ বাতায়া। আর ট্যাব তো এমনটিই চাইছিল, যে কারণে সে খুশি হয়ে যায়। এ কারণেই মূলত হুঁশ ফেরার পর আমরা ড্যানের মুখে রক্ত লেগে থাকতে দেখেছিলাম, কারণ সে অলরেডি ট্যাবকে খেয়ে সেখানেই শুয়েছিল। সে পুরোপুরিভাবে বাতায়ার কন্ট্রোলে চলে এসেছিল, অর্থাৎ বাতায়া তার শরীরে ছিল। এই ব্যাপারটা রো বুঝতে পেরেছিল, এই কারণেই তাকে আটকানোর চেষ্টা করেছিল। তবে সে তো উল্টে রোকেই মেরে ফেলে। পরবর্তীতে তার ভেতরে থাকা ওই পিশাচ বাতায়া রোর মাথাটিও ওইখানে ঝুলিয়ে দেয়। এটা না হলে সে ওই জঙ্গল থেকে বের হতে পারছিল না, অর্থাৎ স্যাক্রিফাইস না দিলে বাতায়া কিছুতেই ওই জঙ্গল থেকে বের হতে পারছিল না। আর বর্তমানে ড্যানের শরীরে করে সে এখন চলে এসেছে সাধারণ মানুষের মাঝে। এখন সে পুরোপুরিভাবে ড্যানকে বশেও নিয়ে নিয়েছে। এবার আর ড্যানের কোনো অস্তিত্ব নেই। সে সেখানে থাকা ট্যাবের লকেটটি তুলে নেয়, যেটা বাতায়ার পূজারীরা ব্যবহার করত। এরপর সে সেটা মাথায় ছুঁয়ে গলায় পরে নেয়। এরপর সে ক্যামেরার দিকে তাকিয়ে বাতায়ার পুরো নাম নেয়। সেই সাথে তার চোখ দুটো জ্বলে ওঠে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। প্রশ্ন আসতে পারে, এতগুলো পুলিশ অফিসারের মধ্য থেকে ড্যানকেই কেন বাতায়া বেছে নিয়েছিল? কারণ সেও একজন কারাপ্টেড পুলিশ অফিসার ছিল না। দুর্নীতি করে সে কারোর কাছ থেকে ঘুষ খায়নি। তবে কেউ অন্যায় করুক বা না অন্যায় করুক, বিনা বিচারে সে শাস্তি দেওয়ার পক্ষে ছিল। অনেক নিরপরাধকে সে তো খুনও করে ফেলেছে, আর এই নিয়ে তার মধ্যে কোনো রকম অনুতাপবোধ ছিল না। অর্থাৎ তার ভেতরেও এক শয়তানি সত্তা ছিল, যে কারণে বাতায়া পিশাচ তাকেই বেছে নিয়েছে। আশা করছি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটু কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।